অ্যাপেল ইন্ডিয়া এটি একটি ফিউচারিস্টিক বিজনেস মডেল। তো আমরা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন যখন ইউজ করে থাকি, তো তখন দেখবেন যে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বা কম্পিউটারের বিভিন্ন ওয়েবসাইটে কিছু কিছু অ্যাডভার্টিজমেন্ট আমাদের সামনে চলে আসে। তো অ্যাপেল ইন্ডিয়া হলো এমন একটি কোম্পানি যে এরকম টাইপের অ্যাডভার্টিজমেন্ট তৈরি করে ফর বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের জন্য। তো আজকেই এই অ্যাপেল ইন্ডিয়া সম্বন্ধেই জানবো, এবং তার পিয়ার কোম্পানিজ কি কি আছে, এবং তার বিজনেস মডেল কি বলছে, তার ফান্ডামেন্টাল কি বলছে, তার বিভিন্ন রেশিওস কি আছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলছে। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলবো যে বন্ধুরা, এই অ্যাপেল ইন্ডিয়া কোম্পানিটা কেন চুজ করলাম, আগামী দিনের জন্য, মানে ধরুন 4-5 বছরের জন্য লং টার্ম ভিউ নিয়ে আমি কেন এই কোম্পানিটাকে চুজ করলাম, সেটা বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অ্যাপেল ইন্ডিয়া এটি একটি সিঙ্গাপুর বেসড কোম্পানি, 2006 এ ফাউন্ডেড হয়েছে। তো এর যে 90% রেভিনিউ, এটা হচ্ছে ডিজিটাল বিজনেস থেকে আসে। তার মানে হচ্ছে এই যে অ্যাড বিজনেস, মানে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ্লিকেশন যে অ্যাড গুলো দেখায়, তার থেকে আসে। তো এই কোম্পানিটা যে ম্যাক্সিমাম যে রেভিনিউ, সেটা হচ্ছে ই কমার্স বা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখান থেকে আসে। তো এই কোম্পানিটার নেক্সট টার্গেট হচ্ছে আরো বেশি করে বিভিন্ন কোম্পানিগুলো অ্যাকুইজিশন করা, এবং এর অ্যাকুইজিশন যে আপনার রেশিও, সেটা অনেক বেশি। তার কারণ হচ্ছে যেমন এর কোম্পানিজ হচ্ছে গুগল বা ফেসবুক, তো এরাও বিভিন্ন অ্যাড দেখিয়ে রেভিনিউ জেনারেট করে কোম্পানির কাছ থেকে। কিন্তু এই দুটো ফেসবুক, গুগল এবং অ্যাপের মধ্যে কি ডিফারেন্স? ফেসবুক, গুগল কি করে, যখন আপনি ক্লিক করছেন, সেই ক্লিকের ওপরেই কাস্টমারের কাছ থেকে রেভিনিউ জেনারেট করে, মানে চার্জ কাটে। কিন্তু এই অ্যাপেল ইন্ডিয়া শুধু ক্লিক করাতেই কাটে না, মানে ক্লিক করলে যে কাটবে তা না, যখন আপনি ইউজ করছেন বা ডাউনলোড করছেন, তখন একমাত্র কেটে থাকে। তো এর যে রেভিনিউ আসে, সেটা যে ব্রেকআপ, সেটা আমি বলে দিলাম যে 90% এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসে, এবং এর যে জিওগ্রাফিক্যাল রিচ রয়েছে, সেটা আউটসাইড ইন্ডিয়াও রয়েছে, প্লাস ইন্ডিয়াতেও রয়েছে। ইন্ডিয়া থেকে মোটামুটি ইন্ডিয়ার যে ক্লায়েন্টস রয়েছে, সেখান থেকে 50% রেভিনিউ জেনারেট করে, এবং বাকি 50% আউট অফ দ্য ইন্ডিয়া জেনারেট করে। তো চলুন বন্ধুরা দেখে নিই এই কোম্পানিটা বিভিন্ন রেশিও এবং বিজনেস এবং টেকনিক্যাল। তো দেখুন, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন 17,141, তার মানে এটা একটি মিড ক্যাপ কোম্পানি, এবং এর যে আরওসি আছে সেটা 27.9, এবং আরওই হচ্ছে 27.8। তার এ থেকে বোঝা যায় যে কোম্পানি তার শেয়ার হোল্ডারের পয়সা থেকে কি সুন্দর একটা রিটার্ন জেনারেট করছে, প্লাস তার যে প্রমোটার আছে তাদের পয়সা থেকেও ভালো রিটার্ন জেনারেট করছে। এবং কোম্পানি ডিভিডেন্ড ইয়েল্ড এখনো দিচ্ছে না, তার মানে কোম্পানিটা এখনো ডিভিডেন্ড দেওয়া শুরু করেনি, যেহেতু এটা নতুন কোম্পানি। তো আস্তে আস্তে যখন গ্রো করতে থাকবে, নিশ্চয়ই দেবে। এবং তার সঙ্গে এর যদি আমরা কারেন্ট রেশিও দেখি, সেটা কিন্তু 2.20, মানে খুবই ভালো। আমি সবসময় বলে রাখি যে কারেন্ট রেশিও 1 পয়েন্টে যদি বেশি থাকে, তাহলে কোম্পানিটাকে ভালো, একটা গুড সাইন। এবং ডেপ্ট ইকুইটি রেশিও দেখুন 0.13। তো এই ডেপ্ট ইকুইটি রেশিও আমি ডিসকাশন করার আগে একটা জিনিস দেখে নেবো। এখানে দেখুন, যে আমি যদি ব্যালেন্স শিটে চলে যাই, এখানে দেখবেন যে কোম্পানির যে রিজার্ভস আছে, সেটা 1,151, এবং বোরিংস হচ্ছে 149। তার মানে দেখুন, কোম্পানির কাছে ক্যাশ আছে 1,100, এবং সে বোরিংস 149। তার মানে এই বড় ক্যাশ দিয়ে সে কোম্পানি তার যে বোরিংস আছে সেটা শোধ করে অনেক ক্যাশ তার কাছে থাকবে, এবং সেই ক্যাশ থেকে কোম্পানি নিজের বিজনেস ইনভেস্ট করতে পারে, এবং সেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারে, বা গ্রো করতে পারে, বা কোনো নতুন টেকনোলজি আসলে বা কোনো নতুন কোম্পানি অ্যাকুইজিশন করে সেখান থেকেও রেভিনিউ জেনারেট করতে পারবে। এবং সেক্ষেত্রে এখানে দেখুন, ইন্টারেস্ট কভারেজ রেশিওটা হচ্ছে 35.1। তার মানে কি, মানে কোম্পানিটা এখন যে ইন্টারেস্ট দিচ্ছে, তো কোম্পানির আরো কোম্পানিটার কাছে এত বেশি ক্যাশ রয়েছে যে সে এখনকার থেকে আরো 35 গুণ বেশি ইন্টারেস্ট দিয়েও সে আগামী দিনে বিজনেস করতে সক্ষম। তো এবার কোম্পানিটার আমরা ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ এবং সেলস রেভিনিউ গ্রোথ এবং ওপিএম দেখে নেব। দেখুন, 2022-এর জুনে যে কোম্পানির সেলস 347, সেম 2021-এর জুনে হচ্ছে 152, সেম মার্চ 2022-এর সেলস হচ্ছে 315, এবং মার্চ 2021-এ 142। তো এইভাবে আপনি যদি কম্পেয়ার করেন, তো ইয়ার অন ইয়ার যে সেলস গ্রোথ, সেটা অনেক বেশি। তার সঙ্গে সঙ্গে ওপিএম ও দেখুন, আমি সবসময় বলে রাখি যে ওপিএম যদি খানিকটা ফ্ল্যাকচুয়েট করে, বা বাড়তে থাকে বা একই থাকে, তাহলে খুবই ভালো। তো এক্ষেত্রে দেখুন, মোটামুটি কাছাকাছি তার ওপিএম। এবং সেম হিসেবে যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটও দেখবেন যে ইয়ার অন বেসিসে ভালো গ্রোথ করেছে। এবং আমি যদি কোম্পানির ইয়ারলি প্রফিট অ্যান্ড লসে চলে যাই, সেখানে দেখবেন 2020 থেকে যদি আমি দেখি, বা 2018 থেকেও যদি দেখি, সেলস দেখুন 167, 2018-তে, 2019-এ 249, 2020-তে 334, 2021-এ 517, 2022-এ 1082, এবং
23-এর যে এক্সপেক্টেড মানে টিটিএম ট্রেডিং 12 মান্থস যে সেলসটা দেখা যাচ্ছে সেটা 12,777। তার মানে দেখুন যে 2018 থেকে 2022-এর এখন আগস্ট চলছে, সেখানে মোটামুটি তার যে সেলস প্রত্যেক বছর বেড়েই চলেছে। সেই সঙ্গে সঙ্গে দেখুন ওপিএমও যেটা সেটা একটা কাছাকাছি, মানে খুব একটা ফ্লাকচুয়েট করেনি, এবং এটার খুব গুড সাইন। এবং ট্যাক্স দেখুন, ট্যাক্সও মোটামুটি কোম্পানি যেহেতু এখন জাস্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে, তো সেই ক্ষেত্রে ট্যাক্স এতটা বেশি এখন মানে যেহেতু ক্যাশ অত বেশি জেনারেট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে একটা মিনিমাম ট্যাক্স থেকে দিতে হবে, সেটা দেবে। যখন আস্তে আস্তে আরো বেশি গ্রোথ হবে কোম্পানিটা এবং ভালো আর্ন হবে, প্রফিট বেশি হবে, তখন সে তার যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্যাক্স আছে সেটা পে করতে থাকবে। এবং দেখুন এর যদি আমি ইপিএস গ্রোথ দেখি, ইপিএস গ্রোথ মোটামুটি খুবই ভালো। যেমন 2018 2.29, সেখান থেকে 2019-এ 4.02, 2020-তে 5.14, 2021-এ হচ্ছে 10.57, এবং এবারে দেখুন 16.05, 17.46 এরকম করে এগিয়ে গেছে। মানে প্রত্যেকটা বছর ইয়ারলি যে ইপিএস এর গ্রোথ খুব ভালো দেখিয়েছে। তো আমি দেখতে পারি এখানে যে একটা স্ন্যাপশট দেখানো হয়েছে, সেখানে হচ্ছে সেলস গ্রোথ দেখুন লাস্ট 3 ইয়ার্সে 63% সিএজিআর হিসেবে সেলস গ্রোথ হয়েছে, এবং টেলিং 12 মান্থস যে সেলস গ্রোথ সেটা 120% দেখাচ্ছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাইন এবং খুব ভালো সাইন। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখুন লাস্ট 3 ইয়ার্সে 64%, এবং টিটিএম টেন 12 মান্থস যেটা দেখে সেটা 53%। এবং শেয়ার প্রাইসও সেম দেখুন 102% হিসেবে গ্রো করেছে 3 বছরে। রিটার্ন ইকুইটি 34% 3 বছরে, এবং কারেন্টলি এখন 28% চলছে। ব্যালেন্স শিট তো আগেই বলে দিলাম যে রিজার্ভ যা আছে তার তুলনায় বরঞ্চ অনেক কম, এবং ফিক্সড অ্যাসেটও ধীরে ধীরে বেড়ে চলেছে। তো এটা খুবই একটা ভালো সাইন। এবং যদি আমি দেখি অপারেটিং প্রফিট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, সেটা দেখুন 42, 48, 72, 102, 206, মানে প্রত্যেক বছরই এই ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লো যেটা সেটা খুবই ভালো এবং পজিটিভ আছে। এটাও একটা পজিটিভ সাইন। এবং রেশিওস তো আমরা ডিসকাশন করলামই। যে প্রোমোটার শেয়ার হোল্ডিং, তো প্রোমোটার শেয়ার হোল্ডিং দেখুন 68% থেকে এখন 59 দেখাচ্ছে, কিন্তু সেই হিসেবে দেখুন এফআইএম এর কাছে 2019-এ 8.78 ছিল, সেখানে এখন বেড়ে 14.69 হয়ে গেছে। তাহলে ডিএস এর কাছেও দেখুন 11 ছিল, 7 হয়েছে, কমেছে। কিন্তু পাবলিকের কাছে 11 থেকে বেড়েছে, কিন্তু এটা খুব একটা খারাপ দিক না, কারণ হচ্ছে যেহেতু প্রোমোটারের কাছেও ভালো পার্সেন্টেজ রয়েছে, এফআই এর কাছে ভালো পার্সেন্টেজ রয়েছে, এবং ডিআই এর কাছেও ভালো পার্সেন্টেজ রয়েছে, তো সেই তুলনায় পাবলিকের কাছে অত পার্সেন্টেজ নেই। তো এটা একটা খুবই ভালো দিক। তো বন্ধুরা, আমরা যদি ওভারঅল কোম্পানিটার বিজনেস দেখি, তো এটা একটা ফিউচারিস্টিক বিজনেস, এবং ফিউচারে গ্রোথ অনেক বেশি হবে, কারণ ম্যাক্সিমাম এটা এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী 3, 4 বা 5 বছর এর মধ্যে যে বিভিন্ন কোম্পানিজ আছে তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে স্পেন্ডিং, সেটা মানে অ্যাড হোক বা বিভিন্ন সফটওয়্যার তৈরি করা বা আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো যে স্পেন্ডিং সেটা মোটামুটি 70% মতো হয়ে যাবে। মানে তার যে যারা যে প্রমোশনালে খরচা করে, সেই খরচাটা মোটামুটি 70%-এর উপরে চলে যাবে। তো এখন যে আছে, এখন মোটামুটি 50, 55 এরকম রয়েছে, এবং সেই তুলনায় আগামী দিনে গ্রোথ অনেকটা বেশি এক্সপেক্টেড করা যাচ্ছে। তো এই সেই হিসেবে আমরা অ্যাপেল ইন্ডিয়ার যে একটা ফিউচারিস্টিক বিজনেস মডেল রয়েছে সেটা আমরা বলতে পারি, এবং সেই তুলনায় আগামী দিনে গ্রোথ অনেকটা বেশি হবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। তো বন্ধুরা, তখন আমরা ডিসিশন করবো ভ্যালুয়েশন হিসেবে। দেখুন স্টক পি 73.7, এবং ইন্ডাস্ট্রি পি দেখুন 29.8। তো এটা একটু অনেকটা বেশি মনে হচ্ছে, যেহেতু স্টক পি 73 এবং ইন্ডাস্ট্রি পি 29। তো এখানে দেখতে পাচ্ছি অনেকটা বেশি দেখাচ্ছে, কিন্তু এটা আমি ক্লিয়ার করে দেবো এটা বেশি না, কারণ হচ্ছে দেখুন কোম্পানিটার গ্রোথ অনেক বেশি, তো সেই হিসেবে মার্কেট একে বেশি ভ্যালু দিচ্ছে, এই জন্য এর স্টক পিটা অনেক বেশি। তো আমরা যদি 5 ইয়ার্স এর এভারেজ পি দেখে নিই, এভারেজ পি দেখুন এখানে মোটামুটি 5 ইয়ার্স এর এভারেজ পি যদি দেখি সেটা হচ্ছে 78.6, এবং কারেন্টলি 73 পয়েন্ট সামথিং চলছে। তো যেহেতু এটা ফিউচারিস্টিক্স একটা কোম্পানি এবং গ্রোথ আগামী দিনে খুব ভালো হবে, তাই জন্য এর এবং 5 ইয়ার্স পি এবং কারেন্ট পি যেটা আছে সেটা 5 ইয়ার্স পি থেকেও নিচে। তো এটা বলতে পারি এটা আন্ডারগ্রোথ কোম্পানি, এবং এই কোম্পানিটাকে আরেকটা বিশেষ টেকনিক্যাল যে চার্ট প্যাটার্ন তৈরি করেছে সেই হিসেবে আমরা চুজ করতে পারি। যেমন দেখুন এখানে
কোম্পানি একটা রাউন্ডিং বটম, যেটা সেই রাউন্ডিং বটম টেকনিক্যাল যে চার্ট প্যাটার্ন সেটাই কমপ্লিট করেছে। এবং এখানে যদি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কমপ্লিট করে, এখান থেকে যে নেক্সট যে টার্গেট সেটা হবে এই যে পিক পয়েন্ট আর তার যে লোয়ার পিক পয়েন্ট, এ দুটোর যে ডিফারেন্স এবং কারেন্ট প্রাইস থেকে সেই প্রাইস অব্দি অনায়াসে যেতে পারে। এবং এটা যদি আগামী 1-1.5 বছর বা 2 বছর মধ্যেও যায়, সেটাও খুবই ভালো, কারণ এখান থেকে আমরা ভালো গেইন করতে পারি। কিন্তু যেহেতু কোম্পানিটার ফিউচারিস্টিক কোম্পানি এবং গ্রোথ ভালো হবে এমন আশা করতে পারি, তো সেই জন্য কোম্পানি আমরা লং টার্ম হিসেবে দেখতে পারি। এবং এই কোম্পানি যদি এইখান থেকে কিছুটা নিচেও আসে, তাহলে আমরা এভরি ডিপে আমরা একে কিনতে পারি। এবং এভরি ডিপে কিনে এভারেজ যে প্রাইসটা হবে সেটা একটু কম হবে। আর যেহেতু আমাদের প্রসপেক্ট লং টার্ম থাকবে, তাহলে এই কোম্পানিকে আমরা এভাবে চুজ করতে পারি। তো বন্ধুরা, আমি একটু ছোট জিনিস দেখাবো যে এই ভ্যালুয়েশনটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি একটা ছোট ক্যালকুলেশন করে রেখেছি যে এক্সপেক্টেড ইপিএস আমাদের যদি এখন আমরা 2022 আছি, আগামী 2025 অব্দি যদি কোম্পানিটাকে হোল্ড করি এবং আমরা যদি ফিউচারিস্টিক থাকি, মানে ফিউচারের গ্রোথ ভালো হবে সেটা যদি আমরা এক্সপেক্ট করতে পারি, তাহলে কিরকম এর প্রাইস যেতে পারে এবং ইপিএস কেমন হতে পারে দেখে নেবো। দেখুন, এখানে আমি দেখেছি যে কারেন্টলি যে ইপিএসটা রয়েছে সেটা 16.05। এবং দেখুন কোম্পানিটা লাস্ট মোটামুটি যদি ধরি 3 বছর ধরে মোটামুটি 50% হিসেবে সিএজিআর হিসেবে গ্রো করছে। তো আমরা এখানে দেখে নিন, এই যে মোটামুটি যে গ্রোথ হচ্ছে সেটা মোটামুটি 64-50, মানে এরকম ভাবে গ্রোথ করছে। তো আমরা এতটা বেশি নিচ্ছি না, যেহেতু কোম্পানিটা এখন মোটামুটি মাঝারি আছে এবং যখন আগামী দিনে আরো বড় হবে তখন গ্রোথ রেটটা একটু কমে যাবে, ইপিএস গ্রোথটা একটু কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইস টু আর্নিং রেশিওটাও একটু কমবে। তো আমরা এত বেশি যদি না ধরি, আমি যদি 40% ধরি, সেই হিসেবে আগামী এখন 2022 থেকে 2025 অব্দি কেমন প্রাইস আসতে পারে সেটা আমরা ডিসকাশন করবো এখানে। তো দেখুন, এখন 16.05 আছে। তো আমরা যদি 1.4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 22.47 ইপিএস হচ্ছে এক্সপেক্টেড ইপিএস মার্চ 2023 অব্দি। সেম 2024-এ 31.45 আমরা এক্সপেক্ট করতে পারি, 2025-এ 40 পয়েন্ট এক্সপেক্ট করতে পারি, এবং 2025-এর এন্ডে, মানে ধরুন 2025-এর এন্ডে বা মার্চ 2026-এ আমরা এটা এক্সপেক্ট করতে পারি 61.65। তো যেহেতু কোম্পানিটা দেখুন এখন প্রাইস টু আর্নিং মোটামুটি 70 এর মধ্যে চলছে, তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আগামী যদি আমরা 2025-এ শেয়ার প্রাইসটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা ধরলাম যে প্রাইস টু আর্নিং যে রেশিওটা থাকবে সেটা এখনকার মতো সেমই আছে। যেহেতু কোম্পানিটা আস্তে গ্রো করবে, আরো বড় হবে, তো প্রাইস টু আর্নিং রেশিও আরো বাড়তে পারে, কিন্তু আমরা সেখানে না বাড়িয়ে আমরা একটা এক্সপেক্টেড করছি যে এইখানেই ধরুন আছে। তো এইখানে যদি থাকে সেম, যদি প্রাইস টু আর্নিং রেশিও থাকে, তাহলে আগামী 2026-এ প্রাইস কেমন হতে পারে দেখুন। এখানে আমি করেছি 70 ইন্টু 61.65, হুইচ ইজ 4316। মানে এখন যদি কোম্পানির কারেন্ট প্রাইস যদি চলে 1286, তো আমরা আগামী 2025 অব্দি এক্সপেক্ট করতে পারি যে 4000 মতো যাবে। তো যেহেতু এটা একটা আপনার ফিউচারিস্টিক কোম্পানি এবং বিজনেস মডেলও খুব ভালো, টেকনিক্যাল একটা ভালো চার্ট তৈরি করেছে, প্লাস এর যে ফান্ডামেন্টাল রয়েছে, রেশিওস রয়েছে, সেটি খুব ভালো, প্রমোটারও এর উপর বিশ্বাস রয়েছে। তো সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তো এটাকে আমরা আগামী 3-4 বছরের জন্য অনায়াসে হেল্প করতে পারি। তো বন্ধুরা, এইভাবে আমরা একটা শেয়ারকে অ্যানালাইসিস করতে পারি, তার বিভিন্ন বিজনেস মডেল, রেশিও এগুলো আমরা দেখে কোম্পানিটাকে কারেন্টলি আন্ডার ভ্যালুড কিনা সেই সব দেখে এটার মধ্যে আমরা ট্রেডিং করতে পারবো বা ইনভেস্ট করতে পারবো কিনা এটা অ্যানালাইসিস করে থাকি। তো বন্ধুরা, এইভাবে আমরা অ্যানালাইসিস করি। তো এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও, এটা কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা নিজের অ্যানালাইসিস নিজে করবেন বা কোনো অ্যাডভাইজারের কাছ থেকে সাহায্য নিয়ে ট্রেডিং ইনভেস্টমেন্ট করবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আজকে এই অবধি, তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আগামীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।